মামি দেখতে খুবই সুন্দরী ছিলেন, কিন্তু তার সৌন্দর্যের জন্য মামা কোনো বিশেষ গুরুত্ব দিত না। আমি মামার বাড়িতে পৌঁছানোর পর মামি আমার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করলেন। একদিন মামা বাইরে পার্টি থেকে বাড়ি ফিরলেন। তিনি বেশ ক্লান্ত ছিলেন, তাই আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম। যখন আমি মামাকে বিছানায় শুইয়ে দিলাম, তখন মামি দরজা বন্ধ করে আমার কাছে এলেন। তখন মামা গভীর ঘুমে ছিলেন, কিন্তু মামির আচরণ একটু অদ্ভুত লাগছিল। তিনি আমার হাত ধরে তার ঘরের মেঝেতে শুইয়ে দিলেন। এরপর মামি আমাকে নিয়ে, বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় জিকে লিমা আপু। আজ আমি তোমাদের মনোরঞ্জনের জন্য আপন মামির সাথে ঘটে যাওয়া রোষে টেটুম্বুর একটি মজাদার কাহিনী নিয়ে চলে আসলাম। আশা রাখি কাহিনীটি পুরোটাই শুনবেন। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার বয়স বর্তমানে 25 বছর। আমি আমার বড় ভাই ও ভাবির সাথে থাকি। বাবার মৃত্যুর পর অনেক কিছু বদলে গেছে। ভাইকে নিজের পরিবার চালানো, এর সাথে আমার খরচ চালানোর জন্য তিনি আমার দায়িত্ব নিতে আগ্রহী নন। পড়াশোনায় তেমন মনোযোগ না থাকলেও পরিবারের চাপে MBBS শুরু করেছিলাম, তবে সেটাও শেষ করতে পারিনি। ফি দিতে না পারায় মাঝপথেই সেটাও আটকে যায়। ভাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর আমার খরচ চালাবেন না। এতে ভেঙে পড়লেও বুঝতে পারলাম আমাকে আমার নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। আমি ধীরে ধীরে পরিস্থিতি আর সহ্য করতে পারছিলাম না। একদিন ভাইয়ের সাথে বিশাল ঝগড়া হলো, আর সেই দিনই তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। বাড়িটি বাবার কেনা হলেও ঋণের কিস্তি ভাই দিতেন, তাই বাড়ির অধিকার তারই ছিল। আমি সরাসরি আমার বন্ধু অমিতের বাড়িতে গেলাম। অমিত জানালো সে তার মামার শহরে যাচ্ছে, যেখানে তার মামার ভালো পরিচিতি আছে। অমিত বলল তার মামা আমাকে সেখানে কাজ পেতে সাহায্য করতে পারবে। আমি তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভালো কিছু আশা করে আমরা শহরে পৌঁছানোর পর অমিতের মামা আমাদের বাড়ির উপরের তলায় থাকতে দিলেন। অমিতের মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ তিনি অনেক সুন্দরী আর তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগছে। তবে সেখানে থাকা বিনামূল্যে ছিল না, আমাদের সেখানে থাকার জন্য ভাড়া দিতে হতো। পরে অমিতের মামা আমাকে তার পরিচিত একটা কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করলেন। আমি একটি ভালো বেতনের কাজ পেয়ে গেলাম এবং ধীরে ধীরে জীবনে এগিয়ে যেতে লাগলো। এখন আমি বুঝতে পারছিলাম যে জীবনে নিজে কিছু করার প্রয়োজন কতটা জরুরি। জীবনে বাধা আসতে পারে, কিন্তু সেই বাধাগুলি আমাদের এগিয়ে নিয়ে যেতে শেখায়। এরই মধ্যে অমিতের মামির ব্যবহার কিছুটা আমাকে অস্বস্তিতে ফেলতে লাগলো, কারণ আমাকে দেখলেই তিনি আমার দিকে চেয়ে থাকতেন। মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান। তার দৃষ্টির আড়ালে অন্য এক ধরনের কিছু আমি লক্ষ্য করেছিলাম। এজন্য আমিও মনে মনে মামির সাথে কথা বলতে চাইতাম, কিন্তু সেভাবে কখনো সুযোগটা পাইনি। নতুন চাকুরির কারণে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। অমিত এবং আমি রুমমেট হিসাবে একসঙ্গে থাকতে শুরু করেছিলাম, কিন্তু কিছুদিন পর অমিত তার প্রেমিকার সঙ্গে থাকার জন্য চলে গেল, ফলে আমি মামার বাড়িতে একমাত্র ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করলাম। গত 1 মাসে আমার ভাই ভাবির থেকে কোনো ফোন আসেনি। এখন আমি তাদের ছাড়াই বাঁচতে শিখে গিয়েছিলাম, আর ধীরে ধীরে আমার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছিল। এখন মনে হচ্ছিল আমার জীবন আবার সঠিক পথে এগুচ্ছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে আমার মধ্যে এক ধরনের একাকিত্ব আসতে শুরু করলো। অফিস থেকে বাড়ি ফেরার সময় আমি সাধারণত বাইরে থেকে খাবার খেয়ে আসতাম, কারণ আমি নিজে রান্না করতে পারতাম না। একদিন রাত 12টার নাগাদ আমি প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লাম। সাধারণত আমি সন্ধ্যা 7টায় খাবার খেয়ে বাড়ি ফিরে আসতাম। তারপর কিছুটা সময় মোবাইলে কাটিয়ে রাত 9টা নাগাদ ঘুমিয়ে যেতাম। তবে সেদিন আমার ক্ষুধা একদমই নিয়ন্ত্রণে ছিল না। অন্যান্য সময় কিছু বিস্কুট বা চিপস খেয়ে রাত কাটিয়ে দিতাম, কিন্তু সেদিন সেগুলো ফুরিয়ে গিয়েছিল। তাই আমি ঠিক করলাম কিছু খাবার খুঁজতে বাইরে বের হব। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মামা আমাকে ডাকলেন। মনে হয় তিনি আমাকে বাইরে যেতে দেখছিলেন। মামা জিজ্ঞেস করলেন, আমি তো কোথায় যাচ্ছ? আমি মামাকে বললাম, মামা আমি হোটেলে খাবার খেতে যাচ্ছি। তখন মামা আমার হাত ধরে আমাকে বাড়ির ভিতরে নিয়ে এলেন এবং বললেন, তুমি ভালো ছেলে, তোমাকে ঘরের মধ্যে ডেকে আনতে আমার কোনো আপত্তি নেই। আজ বাইরে না গিয়ে তোমার মামির রান্না করা খাবারই খাও। মামা আমাকে জোর করে ঘরের মেঝেতে বসিয়ে দিলেন এবং বললেন, আজ আমরা একসঙ্গে খাবার খাবো। ঠিক তখনই মামার ফোন বেজে উঠল।
তিনি ফোন নিয়ে তার ঘরে চলে গেলেন। আমি ক্ষুধার্ত ছিলাম, সেজন্য আর অপেক্ষা করতে পারলাম না। আমি খেতে বসেছিলাম এবং যখন খাচ্ছিলাম তখন খাবারের কিছুটা অংশ আমার শার্টে লেগে গেল। সেই মুহূর্তে মামি আমার শার্টের দাগ দেখে এগিয়ে এসে তার শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করতে লাগলেন। মামি খুবই যত্নশীল মানুষ ছিলেন, সব সময় পরিবারের সবার খেয়াল রাখতেন। তবে তার এমন কাজে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, কারণ তিনি আমার খুব কাছাকাছি ছিলেন। তার আন্তরিকতা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমি ভেতরে ভেতরে লজ্জিত হচ্ছিলাম। ঠিক তখনই মামা ঘরে এলেন এবং মামি দ্রুত আমার কাছ থেকে সরে গেলেন। তাদের অতিথিপরায়ণতা আমাকে খুব আনন্দ দিয়েছিল এবং আমি মামিকে ধন্যবাদ জানিয়ে খাওয়া শেষ করলাম। মামি আমার কথা শুনে কিছুটা খুশি হলেন। মামা এবং মামি আমাকে পরিবারের একজন সদস্যের মতোই দেখতেন। একদিন রাতে মামা আমার ঘরে এলেন। তার হাতে পানি ছিল। তিনি বললেন, আজ আমরা একটু আড্ডা দেব। আমি মামাকে না করতে পারলাম না, তাই একসঙ্গে বসে গল্প শুরু করলাম। মামা মামিকে বরফ আনার জন্য বললেন। কিছুক্ষণ পর মামি এসে আমাদের জন্য বরফ নিয়ে এলেন এবং আমি লক্ষ্য করলাম মামি বেশ অস্বস্তিতে ছিলেন। তার চোখে চিন্তার ছাপ ছিল। তার চোখের ভঙ্গিতে বোঝা যাচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চাইছেন। মামি আমাকে ইশারা করলেন যে আমি যেন বেশি পান না করি। তার পরামর্শ বুঝতে পেরে আমি মামার সঙ্গে বসে থাকলেও নিজের দায়িত্বের কথা ভুলে যাইনি এবং মাত্রাতিরিক্ত পান করলাম না। কিছুক্ষণ পর মামা খুব ক্লান্ত হয়ে পড়লেন। আমি তাকে তার ঘরে নিয়ে গেলাম। তাকে ঘুমাতে সাহায্য করার পর যখন আমি নিজের ঘরে ফিরছিলাম, মামি আমাকে ধন্যবাদ জানাতে এগিয়ে এলেন। তিনি শুধু কৃতজ্ঞতা জানালেন না, বরং তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা ও দায়িত্ববোধের জন্য প্রশংসা করলেন। আমি মামিকে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে মদ্যপান থেকে বিরত করার চেষ্টা করলেন কেন? আপনি আমার প্রতি এত যত্নশীল কেন? মামি শান্তভাবে বললেন, অমিত, তুমি একজন ভালো ছেলে। তোমার মামা এবং তোমার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তোমার ভালো চাই বলেই তোমাকে নিষেধ করেছিলাম। মামি যখন কথা বলছিলেন তার চোখে আমার প্রতি স্নেহের ঝলক দেখা যাচ্ছিল। সেই দিনের পর থেকে আমি মামিকে অন্যরকম চোখে দেখতে শুরু করলাম। প্রতিদিন যখন আমি অফিসের জন্য বের হতাম, মাঝে মাঝে মামার চিৎকারের আওয়াজ তাদের ঘর থেকে ভেসে আসত। মামা সব সময় মামির সাথে এইভাবেই ঝগড়া করতেন এবং আমি বুঝতে পারতাম তিনি তার স্ত্রীর প্রতি যত্নবান নন। যদিও আমি তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইতাম না, তবু বিষয়টা আমাকে অনেক কষ্ট দিত। কয়েকদিন পর মামা আবার আমার ঘরে এসে বললেন, আজ আবার একটু আড্ডা জমাবো। আমি এবারও না বললাম না। আর আগের বারের মতো বেশি মদ্যপান করিনি। তবে মামা আবার পুরোপুরি মাতাল হয়ে গেলেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি মামিকে ফোন করে বরফ আনার জন্য বললেন। মামি এলে মামা তাকে কিছুটা কঠোরভাবে কিছু বলতে শুরু করলেন, যা আমাকে অস্বস্তিতে ফেলল। মামি তখন শান্তভাবে বললেন, এবার থামো, ঘরে চলো। মামা মামিকে তার কথার জন্য ধমকাতে শুরু করলেন। মামি ভীত হয়ে দ্রুত সেখান থেকে চলে যেতে লাগলেন। কিছুক্ষণ পরে আমি একটি বড় শব্দ শুনতে পেলাম। বাইরে গিয়ে দেখি মামি সিঁড়ি থেকে পড়ে গেছেন। আমি দ্রুত তার কাছে গিয়ে তাকে উঠতে সাহায্য করলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম সম্পর্কের মধ্যে শ্রদ্ধা এবং যত্ন কতটা জরুরি। মামি সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন, এটা দেখে আমি তখনই তার দিকে দৌড়ে গেলাম। তিনি বেশ আঘাত পেয়েছিলেন এবং নিজে থেকে উঠে দাঁড়াতে পারছিলেন না। আমি তাকে সাহায্য করার জন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তাকে সাবধানে কোলে তুলে নিয়ে তার ঘরে গেলাম। সেই মুহূর্তে মামি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন এবং তার চোখে জল চলে এসেছিল। আমি তাকে বিছানায় বসিয়ে দিলাম এবং তার চোখের জল মুছে দিলাম। তার হাঁটুর উপর অনেক আঘাত লেগেছিল, তাই আমি সেখানে মলম লাগাতে শুরু করলাম। আমার উদ্দেশ্য ছিল কেবল তার আঘাত সারানোর। কিন্তু মামি আমাকে আলাদা দৃষ্টিতে দেখছিলেন। আমি বুঝতে পারলাম যে তিনি আমাকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখছিলেন। তার চোখে ছিল এক ধরনের স্নেহ। পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছিল, তাই আমি অন্য কিছু বিষয়ে কথা বলতে শুরু করলাম, যেন পরিবেশটা স্বাভাবিক থাকে। এ সময় আমার নজর ঘরের এক কোণায় থাকা একটি পুরনো মোবাইলের উপর পড়ল। সেটি একটি খুব সাধারণ মোবাইল ছিল। আমি সেটা তুলে মামিকে জিজ্ঞাসা করলাম, এটা কার মোবাইল? এত পুরনো ফোন এখনো কেন এখানে রাখা আছে? মামি মুচকি হেসে বললেন, এটা আমার মোবাইল ফোন। মামিকে এত সাধারণ একটি মোবাইল ব্যবহার করতে দেখে আমি কিছুটা অবাক হলাম।
তখন আমি বললাম, আপনি কেন এত পুরনো ফোন ব্যবহার করছেন? মামি হেসে বললেন, আমার প্রয়োজন একটু কম, আর এই মোবাইলে আমার সবকিছুই হয়। মামির সহজ সরল জীবনের প্রতি ভালোবাসা দেখে আমি নতুনভাবে জীবনকে দেখতে শিখলাম। মামার আয় ভালোই, তবুও তার জীবন যাপন বেশ সাধারণ কেন? এটা নিয়ে আমি ভাবছিলাম। একদিন মামি বলল, আমারও কিন্তু আধুনিক ফ্যাশনের শখ আছে। কিন্তু কি করব, তোমার মামা একটু পুরনো ধ্যান ধারণার মানুষ। উনার মনে হয় আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারবো না, তাই তিনি আমাকে এই সাদামাটা ফোন দিয়েছেন। কিন্তু সত্যি বলতে মোবাইলের থেকেও আমার এমন কারো প্রয়োজন যে আমাকে সত্যিকারের বোঝে। মামি কথা বলতে বলতে আমার হাত ধরে ফেলেছিল। মনে হচ্ছিল উনার মনের সব কথা তিনি আমাকে বলছেন। ঠিক তখনই মামার কাশির শব্দ শুনতে পেলাম। উনি এত জোরে কাশলেন যে আমার ঘর থেকে সরাসরি উনার ঘর পর্যন্ত আওয়াজ গেল। আমি ভাবলাম মামা বুঝি বাইরে চলে এসেছেন, তাই দ্রুত মামির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেলাম। পরে দেখলাম মামা নিজের জায়গাতেই ঘুমিয়েছিলেন। এরপর আমি আর কখনো মামির ঘরে যাইনি, নিজের ঘরে শুয়ে পড়েছিলাম। মামির কথাগুলো নিয়ে ভাবছিলাম। মামি কিছু একটা বলতে যাচ্ছিল মনে হচ্ছিল। কয়েকদিন এভাবেই কাটল। কখনো অফিসে যাওয়ার সময়, আবার কখনো অফিস থেকে ফেরার সময় মামার ঘর থেকে জোরে জোরে চিৎকারের শব্দ শুনতে পেতাম। মামা মনে হয় মামির উপর রাগারাগি করতেন, কিন্তু মামি কখনো কিছু বলার সাহস পায়নি। একদিন অফিস থেকে বাড়ি ফিরে আসার পর মামি আমাকে চা নাস্তার জন্য ডাকলেন। আমি বললাম, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আমি আমার ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর মামির ঘরে চা নাস্তার জন্য চলে গেলাম। সেদিন মামি বেশ খুশি মেজাজে ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, মামা কোথায়? আজ মামাকে কোথাও দেখছি না। মামি হেসে বললেন, তোমার মামা কয়েকদিনের জন্য বাইরে গেছেন। তুমি ইচ্ছা মতো গল্প করতে আসতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বাড়িতে এখন তুমি আর আমি। মামা বাড়িতে না থাকায় মামি বেশ স্বচ্ছন্দে ছিলেন। উনার মুখে এমন এক ধরনের হাসি ছিল, যেন অনেকটা স্বস্তি পেয়েছেন। সেদিন মামি আমার সঙ্গে অনেকক্ষণ ধরে অনেক ধরনের কথা বললেন, আর মাঝে মাঝে আমার হাত স্পর্শ করে চাপড় মারছিলেন। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু মামি বেশ খোলামেলা ভাবে কথা বলছিলেন। রাতের খাওয়া শেষে আমি যখন ঘরে ফিরতে যাচ্ছিলাম, মামি আমাকে থামিয়ে দিলেন। বললেন, তুমি কি কাল আমার জন্য ছুটি নিতে পারবে? আমি জিজ্ঞাসা করলাম, কেন? মামি বললেন, আগামীকাল আমার এক পুরনো বান্ধবীর বিয়ে। ওখানে আমার সব ছোটবেলার বান্ধবীরা আসবে। আমি একটু বাইরে যেতে চাই। তোমার মামা থাকলে হয়তো সাহস পেতাম না, কিন্তু তুমি এখানে থাকলে আমি অনেকটা স্বস্তি পাই। মামির কণ্ঠে একটা মিষ্টি আকুতি ছিল। আমি জানতে চাইলাম, এই শহরে তোমার বিয়ে তো হয়ে 4 বছর হয়ে গেছে। এই শহরটা কি এখনো ঠিকমতো চিনতে পারেননি মা? আমি একটু হেসে বললেন, কিভাবে চিনব? তোমার মামা আমাকে খুব একটা ঘরের বাইরে নিয়ে যান না, আর নিলেও রাস্তাঘাট তেমন দেখান না। যদি শহরটা চিনতাম তাহলে তোমাকে অনুরোধ করতাম না। তুমি যদিও এখানে নতুন, তবু বাচ্চারা সব সময় একটু বেশি চালাক হয়। মামি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তুমি কি কাল আমার সঙ্গে যাবে? আমি কিছুক্ষণ ভেবে হাসি মুখে হ্যাঁ বললাম। আমার সম্মতি শুনে মামি বেশ খুশি হলেন, এমনকি আনন্দে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন। আমি তো সেই রকমের লজ্জা পেলাম। পরের দিন আমি আমার চাকরির প্রতিষ্ঠান থেকে মামির জন্য ছুটি নিলাম। সেদিন মামি শাড়ি না পরে একটা সুন্দর পোশাক পরে এসেছিলেন। পোশাকটি সাদামাটা ছিল, কিন্তু মামিকে যে কোনো পোশাকেই দারুণ সুন্দরী লাগছিল। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি মজা করে মামিকে বললাম, মামি আজ তো আপনাকে বেশ সুন্দরী লাগছে। মামি একটু লজ্জা পেয়ে কিছু আর বলল না। যে বিয়েতে আমরা গিয়েছিলাম সেখানে আমার পরিচয় হলো মামির বান্ধবীদের সঙ্গে। তারা সবাই আমাকে মামির স্বামী ভেবে ভুল করেছিল। বিশেষ করে যখন আমরা বাড়ি ফিরলাম, তখন আমি মামিকে ওনার ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, কিন্তু মামি আমাকে থামিয়ে দিলেন। আমি ওনার সঙ্গে ঘরের ভেতরে ঢুকে গেলাম। তারপর তিনি কথোপকথন শুরু করলেন। কথা বলতে বলতে মামি হঠাৎ বললেন, যদি আমার বান্ধবীদের কথা সত্যি হতো, যদি সত্যিই তোমার মামার জায়গায় তুমি আমার স্বামী হতে, তাহলে কেমন হতো বলো তো? মামির এমন আজব প্রশ্নে আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম।
এমন প্রশ্ন শুনে মনে হচ্ছিল মামির মনে হয় আমাকে একটু বিশেষভাবে পছন্দ হয়ে গেছে। সে হয়তো আমাকে মনে মনে ভালোবাসে। সত্যি বলতে আমি ও মামির সৌন্দর্য আর ব্যবহারিক স্বভাবের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু আমি কখনোই মামির কাছে প্রকাশ করিনি। মামির এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না, কারণ আমি বুঝতেই পারছিলাম না কি বলবো। আমি ঠিক কি বলবো তা ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় মামি আমাকে ধন্যবাদ জানিয়ে আলিঙ্গন করলেন। আমার হাত যখন ওনার পিঠে পড়ল তখন হঠাৎ মামি ব্যথায় চিৎকার করে উঠলেন। আমি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? আপনার ব্যথা লাগলো নাকি? মামি কিছু না বলেই ঘরের ভেতর যেতে চাইলেন, কিন্তু আমি ওনাকে থামালাম। পিঠে কিছু আছে কিনা তা দেখার চেষ্টা করলাম। তখন আমি লক্ষ্য করলাম উনার পিঠে কিছু দাগ দেখা যাচ্ছে। দাগ দেখে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই মামা আর ওনার মধ্যে কোনো বিশেষ ঝামেলা হয়েছে। হয়তো মামা তাকে অনেক মেরেছে। মামি কিছু বলতে চাইলেন না, কিন্তু ওনার চোখে জল ছিল। আমি বললাম, আপনাকে কাঁদতে হবে না। যদি আমাকে বন্ধু মনে করেন তাহলে আমার সঙ্গে মন খুলে কথা বলতে পারেন। আপনি চাইলে আমি মামার সঙ্গে কথা বলতেও রাজি আছি। কিন্তু মামি আমাকে মামার সঙ্গে কথা বলতে নিষেধ করলেন। মামির কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না। তাই আমি বললাম, আপনি যদি আমার সঙ্গে কথা বলতে না চান তাহলে এখানে থাকাটা আমার কোনো অর্থ বহন করবে না। মামি যেন আমাকে ছেড়ে যেতে দিতে চাইছিলেন না। হঠাৎ তিনি আমাকে শক্ত করে ধরে ফেললেন। আমি ওনাকে শান্ত করে ওনার ঘরে নিয়ে গেলাম এবং পাশে বসলাম। আমি মামিকে স্মরণ করিয়ে দিলাম, সেদিন আপনি কিছু বলছিলেন কিন্তু মামার কাছে এর জন্য আমি যেতে বাধ্য হয়েছিলাম। আপনি বলেছিলেন আপনার এমন একজনের প্রয়োজন যিনি আপনাকে বুঝতে পারবে। আমি মামাকে বহুবার ঝগড়া করতে শুনেছি। বলেন তো, আপনি কি মামার সঙ্গে সুখে আছেন? মামি বিষণ্ণ মুখে বললেন, আমি একদমই সুখী নেই, এটা সত্যি। তোমার মামা সব সময় আমার উপর নিয়ন্ত্রণ করতে চান। ওনার মনে হয় আমাকে একটু স্বাধীনতা দিলে আমি কিছু ভুল করে বসব। 4 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু উনার আমার প্রতি কোনো বিশ্বাস নেই। সন্দেহের কারণে উনি আমাকে শুধু একটা সাধারণ মোবাইল দিয়েছেন। আমাকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ব্যবহার করতে দেন না। গত 4 বছর ধরে আমি এভাবে ধুকে ধুকে বেঁচে আছি। তোমার মামা কখনো উপরের ঘরটা ভাড়ায় দেওয়ার কথা ভাবেননি, কিন্তু অমিতের কারণে তিনি শেষমেশ সেটি ভাড়া দিয়েছিলেন। তুমি যখনই আমার সঙ্গে কথা বলো, তোমার কথায় আমি একটা আলাদা ধরনের সুখ অনুভব করি। তুমি যখন আমার জন্য চিন্তা করো তখন মনে হয় তুমি আমার জন্যই সব। মামি আবেগের স্রোতে ভেসে সব কথা আমাকে বলে যাচ্ছিলেন। কথার মাঝেই তিনি আমার খুব কাছে চলে এলেন এবং আমার হাত ধরে বললেন, অমিত, আমার এই আঘাত ঠিক করার জন্য তুমি কি একটু ব্যথার মলম মালিশ করে দেবে? আমি চুপচাপ মামির পিঠে মালিশ করতে শুরু করলাম। তারপর থেকে মামির আচরণ আস্তে আস্তে বদলাতে লাগল। একদিন তিনি হঠাৎ করে আমার দিকে খুব কাছাকাছি এলেন এবং আমাকে আলিঙ্গন করলেন। সেদিন রাতে আমাদের মধ্যে দূরত্ব কমে গিয়েছিল এবং আমরা একে অপরের কাছে আসতে শুরু করলাম। তবে কেউই সম্পর্কের সীমান্ত বা অন্য কোনো বিষয় নিয়ে ভাবছিলাম না। পরদিন সকালে ঘুম ভাঙতেই মামি আমাকে দেখে খুব চিন্তিত হয়ে গেলেন। তিনি যেন রাতের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। উনি বলতে লাগলেন, এটা কি হলো? কেন এমন হলো? আমি ভুল করেছি। আমার স্বামী জানলে আমাকে ক্ষমা করবে না। তারপর মামি বললেন, আমি তো গর্ভবতী। আমার স্বামীর সন্তান আমার গর্ভে, অথচ আমি অন্য একজনের সঙ্গে এমন করলাম। মামির গর্ভাবস্থার ব্যাপারে আমি কিছুই জানতাম না। হয়তো সেদিন রাতে আবেগের বশে তিনি এমনটা করে ফেলেছিলেন। আমি শান্তভাবে মামিকে বোঝানোর চেষ্টা করলাম, মামি, আমি আপনাকে এবং এই শিশুকে আপন করতে প্রস্তুত। কিন্তু মামি আমাকে দূরে ঠেলে দিয়ে বললেন, না, তুমি যতই বোঝাও আমি তোমার হতে পারবো না, কারণ আমার গর্ভে আমার স্বামীর সন্তান। আমি তখন বললাম, আপনি তো গত 4 বছর ধরে এইভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। এই শিশুটি জন্মের পরেও কি আপনি এভাবে কাটিয়ে দিতে চান? তুমি কি এই সন্তানকে একা মানুষ করতে পারবেন? তুমি কি একা মা হতে রাজি আছো? আমার কথা শুনে মামি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, তুমি এমন কেন বলছো অমিত? আমার স্বামী তো কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরবেন। তিনি এটা শুনে ভীষণ খুশি হবেন। আমি তখন বললাম, মামি, আমার আপনার সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করতে হবে। আপনার স্বামী আর কখনোই আপনার কাছে ফিরবে না।
তিনি তার প্রেমিকার সঙ্গে চিরতরে চলে গেছেন। আপনার স্বামীর অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে, হয়তো আপনি সেটাই জানেন না। আমার কথা শুনে মামি কাঁদতে লাগলেন। মামি বললেন, তুমি আমার স্বামীর সম্পর্কে এত কিছু কিভাবে জানলে? আমি তাদের কিছু মেসেজ দেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম তিনি সব কিছু ছেড়ে দেবেন। তবে যে তিনি আপনাকে ছেড়ে চলে যাবেন তা আমি কখনোই ভাবিনি। তখন আমি বললাম, মামি, আমি মামার ফোনে ওনার এবং ওনার প্রেমিকার সব মেসেজ ও কল দেখেছি, কিন্তু আপনাকে কিছু বলতে আমার সাহস হয়নি। আমি চাইনি যে আপনি কোনো কষ্ট পান, তবে আমি চাইছিলাম আপনি এই বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পান, তাই কিছু বলিনি। আপনি যে লোকটির সঙ্গে এত বছর ধরে আছেন তিনি আপনার যোগ্যই না। তিনি আপনাকে শুধু প্রয়োজন মতো ব্যবহার করেছেন। যখনই তার ইচ্ছা হয় তখনই আপনার কাছে আসেন আর বাকি সময় আপনাকে শুধু কাজের লোকের মতো ব্যবহার করেন। এই কথা শুনে মামি আমার কাছে এসে কাঁদতে লাগলেন। তিনি বললেন, এই বিয়ে আমি নিজের ইচ্ছায় করিনি। আমার পরিবারের লোকেরা আমার স্বামীর সম্পদ দেখে আমাকে বিয়ে দিতে বাধ্য করেছিল। কেউই তার চরিত্রের দিকে খেয়াল করেনি। যখনই আমি আমার স্বামীর ব্যবহার সম্পর্কে আমার পরিবারের কাছে বলেছি, তারা সব সময় বলেছে মেয়েদের সব কিছু সহ্য করতে হয়। এরপরে তারা আর কিছুই বলেনি। কিন্তু আমি এখানে কিভাবে বেঁচে আছি সেটা কেউ বোঝেনি। বিয়ের পর থেকে আমার পরিবার কখনোই আমার খোঁজ নিতে আসেনি। স্বামীর জঘন্য আচরণ আমি দিনের পর দিন এভাবে সহ্য করে যাচ্ছি, কিন্তু কখনো ভাবিনি যে তিনি আমাকে এমন বড় ধোঁকা দেবেন। সেদিন আমি মামিকে আমার মনের কথা জানালাম। মামি তার অনুভূতি আমার কাছে প্রকাশ করলেন। তিনিও আমাকে পছন্দ করতে শুরু করেছিলেন। আমি মামি এবং তার শিশুকে গ্রহণ করতে প্রস্তুত ছিলাম, কিন্তু কিছুদিন পরে জানতে পারলাম তিনি চুপচাপ সেই সন্তানের গর্ভপাত করিয়ে ফেলেছেন। আমি এর কারণ জিজ্ঞেস করলে মামি বললেন, আমি আমার ভবিষ্যতে সেই অকর্মণ্য লোকটির কোনো অংশ চাই না। আমি তার কোনো স্মৃতি আমার সঙ্গে রাখতে চাই না। তার সিদ্ধান্ত একদম সঠিক ছিল। একজন নারীর মনের থেকে কোনো পুরুষ একবার হারিয়ে গেলে তিনি আর সেই মানুষটির দিকে ফিরেও তাকান না। সেই ঘটনার পর আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলাম। আমরা দুজনেই কোর্ট ম্যারেজ করলাম। আমি তিশাকে নিজের ইচ্ছেমতো জীবন যাপনের স্বাধীনতা দিলাম। যারা আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিল, তিশা তাদের সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন, কারণ গত 4 বছর